আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় গাছে কাঁঠাল, গোঁফে তেল। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গাছে কাঁঠাল, গোঁফে তেল, এই বিষয়টি আসলে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি এই বক্তব্যটি উল্লেখ করেছেন। আমি কিছু উল্লেখ করতে চাই তার বক্তব্যের কিছু অংশ। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। মানে আসলে তিনি কাকে বোঝাতে যাচ্ছেন, কোথায় কাঁঠাল, কোথায় গোঁফ, কোথায় তেল, একটু যদি বলতেন তুষার ভাই। আমাকে একটু বলবেন কি হয়ে বিস্ফোরিত হবেন? যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। যুবক তো ওনারা আছেনই, আবার নতুন করে যুবক হবেন কেন? নাকি নিজেদেরকে বৃদ্ধ ভাবছেন? আমি জানি না। আর বিস্ফোরণের জন্য কি যুবক হতে হয়? বিস্ফোরিত হতে চাইলে তো যে কোনো বয়সেই বিস্ফোরিত হওয়া যায়। নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে বের হয়েছিলেন কত বছর বয়সে? তো বিস্ফোরিত তো হয়েছিলেন। গাছে কাঁঠাল, গোঁফে তেল প্রবাদটা নেতিবাচক, যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এটা যদি পরীক্ষার খাতায় আমি বাংলা শিক্ষক হতাম, আমি কম নম্বর দিতাম। কেননা গাছে কাঁঠাল, গোঁফে তেল মানে হচ্ছে যে একজন কেউ গাছে কাঁঠাল রেখেছে, গোঁফে তেল দিচ্ছে, কিন্তু সেটা সফল হবে না। মানে কাঁঠাল খেতে পারবে না, গোঁফে তেল দেওয়াই শেষ আর কি, মানে সার। অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় অপেক্ষা করে বসে থেকে সেটা না পাওয়া হচ্ছে গাছে কাঁঠাল, গোঁফে তেলের ব্যাপারটা। তো তাতে করে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে যতই তারা ভাবুক নির্বাচনের ফলটা কাঁঠালের মতো হবে, কিন্তু সেটা হবে না। ৩০০টি কোয়া বিশিষ্ট, বিচি বিশিষ্ট কাঁঠাল হবে না, সেখানে তারাও কাঁঠালের বিচি হিসেবে আবির্ভূত হবেন অথবা কাঁঠালের কোয়া হিসেবে। আনফর্চুনেটলি কেন যে এই কাঁঠাল গাছটাকে আমরা এইভাবে অপমান করি আমি জানি না। আমাদের জাতীয় ফল এবং অত্যন্ত ভালো ফল, এটা ক্যালোরি দেয়, এটা প্রায় সব কিছু ব্যবহার করা যায় কাঁঠালের, কিন্তু তারপরে আমরা এটাকে কেন যেন ঠিক যথেষ্ট সম্মান দেই না। তো উনিও দেন নাই। ওনারা আমার কাছে মনে হচ্ছে যে যেটা মিন করছেন সেটা হচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দল, তারা হয়তো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন, কিন্তু তারা যাবেন না এবং ওনারা যুবক হয়ে বিস্ফোরিত হবেন। আমি একটা ছবি দেখেছিলাম ব্র্যাড পিটের, দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। মানে বাটন জন্মায় বড় হয়ে ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে। তো এই বয়সে এসে যদি কেউ যুবক হতে পারেন, বেঞ্জামিন বাটন ছবিটা আমাদের মনে পড়ছে আর কি। যারা দেখেন নাই দর্শক, তারা দেখে নেবেন। তো মূল বিষয় কি জানেন? বেঞ্জামিন বাটন হওয়া মানে পশ্চাৎপদতা। আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে এবং অন্যান্য জায়গাতে কিছু লোক এসেছেন এবং তারা পেছন দিকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে 47, 1857, 1757, 1626, 1526 পিছন দিকে যাচ্ছেন আর কি। তো ইতিহাস মনে রাখা ভালো, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে পেছন দিকে গিয়ে, এটা ভাবাটা ঠিক না। এবং যেভাবে তারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন, তাতে করে মনে হচ্ছে যে একদিকে যেমন গাছে কাঁঠাল, গোঁফে তেল, অন্যদিকে আঙ্গুর ফল টক, এটাও একটা প্রবাদ। তো বসেছিল আঙ্গুরের লতার নিচে, কিন্তু পায়নি বলে শেষ পর্যন্ত আঙ্গুর টক টক লাগে। তো এরকমও হয়ে যেতে পারে যে কারো কারো কাছে আঙ্গুর ফল টক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো যে এই সব বাক্যালঙ্কার বাদ দিয়ে নতুন জেনারেশন রাজনীতি করছেন। যদি যুবক হতেই চান তাহলে এই জেন জিদের কথা আমাদের বুঝতে হবে, তাদের মন বুঝতে হবে। তারা ইদানিং এত সরাসরি কথা বলেন যে তারা অন্যের মা বাবা এবং নিজের মা বাবাকেও ছাড় দিচ্ছেন না, মা বাপ তুলে গালিগালাজ করেন। তো এমনভাবে ছোট হওয়ার চেষ্টা করা উচিত না যে আপনি ওই জায়গাতে পৌঁছে গেলেন এবং গিয়ে ওই ভাষা ব্যবহার করতে শুরু করলেন। রাদার তাদের ভাষাটা বুঝে আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের আরও স্পষ্ট হওয়া উচিত। তারা যদি কারো বিরোধিতা করেন তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত। যৌক্তিক বিরোধিতার মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে যুক্তি দিয়েই আসলে কাউকে পরাস্ত করতে হয়। এই আবেগ, ভাষা, গালিগালাজ, কুভাষা, ভাষা বলা উচিত না, কুভাষা এবং এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ট্যাগিং করা, এগুলোর মধ্যে দিয়ে কখনো জয়লাভ করা যায় না। এগুলো হচ্ছে কারা করে? এগুলো তারা করে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, যুক্তি নাই, সহনশীলতা নাই,
পারস্পরিক সম্মান বোধ নাই এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা নাই, তারাই কাজগুলি করেন। কারো যদি অন্যের প্রতি সম্মান থাকে, নিজের অর্জিত জ্ঞান এবং বুদ্ধির উপরে বিশ্বাস থাকে, কেউ যদি আত্মবিশ্বাসী হন, তাহলে এইসব ভাষা বাদ দেবেন। এবং আমাদের তরুণদেরকে এটা বোঝানো দরকার যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে যুক্তি, তর্ক, জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তৈরি করা, যাতে করে তারা জিতলে সম্মানের সঙ্গে জেতেন এবং পরাজিত হলেও যেন সম্মানের সঙ্গে হারেন। জি, তুষার ভাইয়ের কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে। আমরা দেখেছি যে গতকাল জামায়াত ইসলামী সহ 8 দলের একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে যে তারা কিন্তু তাদের অবস্থানেই অনড় আছে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে। সরকার বলছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে, কিন্তু আমরা আবার দেখলাম যে তারা বলছে যে না, আগেই হতে হবে, এবং সেজন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছে। 6 তারিখ থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করবেন। এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আমি আগের সাবজেক্টে জাস্ট একটু তুষার ভাই একটু যেভাবে বলেছে আমি একটু খোলসা করে বলি। সেটা হচ্ছে জামাত ইসলাম ইসলামিক দলকে নিয়ে তারা ভাবছে বেচতে টিকিট বেচে এবার ক্ষমতায় চলে যাবে। সুতরাং এখানে তাদের আশঙ্কা, বিএনপি যেহেতু বড় দল, তাদের ডাসা দিয়ে ঠাসা দিয়ে তারা হয়তো সেটা হইতে দিবে না। ডাসা দিয়ে ঠাসা দিয়ে? হ্যাঁ, ঠাসা দিয়ে হইতে দিবে না। এই কারণেই বলছে যে ওই গোফে কাঁঠাল, কি গাছে কাঁঠাল গোফে তেল, সেটা বিএনপিকে আসলে মেনশন করছে যে বিএনপির গোফে তেল দিচ্ছে, গাছে কাঁঠাল রয়েছে, এটা খেতে পারবে না। আসলে যত যাই কোক না কেন, ইলেকশন যদি হয়, আমি এখনো কিন্তু যদি কেন বলছেন এখনো? যদি, কারণ ধোঁয়াশা এখনো কাটে নাই। কোথায় ধোঁয়াশা দেখছেন? ধোঁয়াশা এই তো গোফে কাঁঠাল, গাছের তেল, এইসব কথা তো এখনো হওয়ার কথা না। অভ্যুত্থানের শক্তিগুলো এই ভাষায় কথা বলার উচিত না। তারপরে ধরেন যে ইস্যুটা ঐক্যমত্য কমিশনে ছিল না, ধরেন ওই যে আনুপাতিক নির্বাচন, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দিয়ে দিচ্ছে, নিচে কিন্তু আনুপাতিক নির্বাচন দিয়ে দিচ্ছে, অর্থাৎ ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি হবে। তো তার মানে তারা কিন্তু অ্যাচিভ করেছে, আমি বলবো অ্যাচিভ করেছে। এখন যেটা বলছে যে গণভোটে তারা ভাবতেছে, যেভাবে জোর করতেছে, গণভোট যদি হয় এটা দেশের জন্য ডিজাস্টারাস হবে আমার ধারণা। কারণ গণভোট যদি হয়, ইতিমধ্যেই যে সেন্টিমেন্ট, যে ধরেন বিএনপি অনেকগুলো যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং বিএনপির সমর্থকদের, ভোটারদের মানসিকতা হচ্ছে ইট ইজ নো। এখন আওয়ামী লীগের কিন্তু একটা বিরাট ভোট ব্যাংক রয়ে গেছে। আওয়ামী লীগ বড় দল ছিল, এখন কিন্তু আরও বেশি সুপ্ত আছে বটে, কিন্তু ভোট তো তারা দিতে আসবে। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আদালতে মামলাও আছে নিষিদ্ধ করার, নিষিদ্ধ করে দিলেও জন্মগত অধিকার আছে ভোটের। যে নিরপরাধ লোক, যে বিশুদ্ধ লোক, সে তো ভোট দিতে আসবে। তারা তো এই সরকার যেহেতু আপনার গণভোট দিচ্ছে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এরাও তো না ভোট দিয়ে দিতে পারে। তাহলে তো না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে এই গণভোটের কি দাঁড়াবে? দেশটা রসাতলে যাবে না, সমস্যা তৈরি হবে না? আপনার গণভোটটা হওয়া উচিত। আর গণভোট আইনি ভিত্তি যেটা বলা হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধ দাবি। আইনি ভিত্তি একমাত্র সংসদ দিতে পারে। সুতরাং এই গণভোটের জোরাজুরি না করে অভ্যুত্থানের শক্তিগুলো একমত হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনার সংসদে যাওয়া উচিত ছিল। যারা যত সিট পায় সবাই মিলে গণভোট না, ওই জুলাই সনদের ব্যাপারে একমত। জুলাই সনদ তো সবাই একমত হয়েছে, সেটা নিয়ে ওখানে সংস্কার করে নিল। কিন্তু এখন যেভাবে করতেছে, আসলে হয়েছে কি, তারা নিজেরা মনে করে ভোটে গেলে একটু ঘাটতি আছে, এই জন্যে আন্দোলন করে মাঠে থেকে তাওয়া গরম করে একটু ভোটটা বাড়ানো, কিন্তু বাড়বে না। ইসলামিক দল, জামাতের নেতৃত্বে এরা স্যাচুরেটেড পয়েন্টে গেছে। কারণ আগে যে
ইয়েটা ছিল, এখন কিন্তু স্থিতি অবস্থায় আসছে। এখন তাদের ভিতরেও কিন্তু এই যে দোষ করতেন না বিএনপি, যে থালার ভিক্ষুকের থালার থেকে শুরু করে সব জায়গায় 80% দখল করে ফেলছে বলছে না। এখন তো আপনি আমার এখানে কমপক্ষে 40টা আছে ইউটিউবে, এখন ছাগলকেও রেপ করে জামাতের লোক, মাদ্রাসায় রেপ করে। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি তো বলছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের বইয়ের উপরে হক আছে কোন জায়গায়, এগুলো শোনে না মানুষ, শোনে না। তো এই জন্য মানুষের ভিতরে একটা ধারণা এটা একটা আন্ধা শক্তি, এদের প্রতিহত করার জন্য কিন্তু শুধু জামাতের সমর্থক ছাড়া আর কেউ ভোট দিবে আমার কাছে মনে হয় না। ওই জামাত ইসলামিক আন্দোলন এই, কিন্তু আপনি ইউটিউব খুলে দেখেন যত আক্কানি আলেম ওলমারা আছে তারা কিন্তু চরম বিরোধিতা করতেছে, এদেরকে ইসলামিক দলই মনে করে না। আর জামাতকে আগে যেমন বলছে ইসলামিক দল, এখন তো তাও নাই। এই দেন পূজা গেল, পূজার সময় কি করে, হ্যাঁ এখন চাঁদাবাজিও করতেছে, প্রতিষ্ঠানও দখল করতেছে, সবই তো করতেছে। এখন তো আগের মতো জামাতের অবস্থা নাই। এবং একটা পর্যায়ে আসবে যদি মনে করা হয় যে গাছে কাঁঠাল গোফে তেল, গাছে যদি কাঁঠাল হয় তাহলে একটি পর্যায়ে কিন্তু এই দেশের জনগণ বলবে জোর করে হলেও কাঁঠাল খেতে হবে, জোর করে হলেও কাঁঠাল করে। কারণ এই আন্ধার শক্তিতে দেশের দায়িত্ব দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এই দেশের জনগণ একদম আফগানিস্তান হয়ে যাবে, চিরতরে আফগানিস্তান। এই আফগানিস্তান হয়ে গেলে ওখান থেকে বেরোনো যাবে না। আপনার ইসলামিক আন্দোলনের বাংলাদেশের আমির বলছে না, যদি কোনো দেশ যদি আপনার কমিউনিস্ট দখল করে সে দেশেও একসময় ইসলাম কায়েম হইতে পারে, কিন্তু জামাত যেখানে যাবে সেখানে চিরতরে ইসলাম বিলীন, তাই হবে। কারণ জামাতের পলিটিক্সটা এখন ঠিক নাই, শরিয়া আইন বলে না, ব্যাখ্যা নাই, তাদের পলিটিক্সকে বস নাই। আগে বলতো কোরআন এবং সুন্নাহ সায়েন্স, সেখান থেকেও সরে গেছে। এখন জামাতের সেক্রেটারি বলে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো। তাহলে ওরা কি, ওরা কি? আজিজ ভাই আপনার কাছে আসবো, আবারও আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। জামায়াতের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল এবং জামায়াতের অবস্থান নিয়ে। কালকেও আমরা দেখেছি নির্বাচন কমিশনে তারা বলছিল যে লটারির মাধ্যমে প্রশাসনে, বিশেষ করে মাঠ পর্যায়ে যে রদবদলগুলো আছে সেটি লটারির মাধ্যমে হওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামী। লটারির মাধ্যমে হলে কি আসলে সেখানে নিরপেক্ষতা নিশ্চিত হয় কিভাবে? কোনোভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় না। নিরপেক্ষতা নিশ্চিত করতে গেলে যেটা করতে হবে সেটি হচ্ছে যারাই নিরপেক্ষতা নিশ্চিত করতে চান তাদেরকে আগে নিরপেক্ষ হতে হবে। লটারিটা যিনি আয়োজন করবেন তিনি নিরপেক্ষ নাকি এটা দেখতে হবে। ফলে যারা লটারি আয়োজন করছেন তারা কি নিরপেক্ষ, এই প্রশ্নটা আগে করতে হবে। লটারি অবশ্যই একটা সহজ পন্থা, এটা দৈব চয়ন। আপনি সবার নাম ফেলে দিলেন, যার নাম যেখানে উঠলো সেখানে যদি ধরেন আওয়ামী লীগের লোকজনের নাম উঠলো, না সেটার ঝুঁকি তো থাকবেই। তারা হয়তো আগেই সেটা পরিষ্কার করে রাখবেন, তারপরে হয়তো শুধু নিজেদের লোকদের নাম দেবেন, তারপরে সেটার মধ্যে লটারি হবে। এই জন্য তো আমি বললাম যে নিরপেক্ষতা নিশ্চিত করতে চাইলে, দৈব চয়নে যেতে চাইলে সবার নাম ওখানে থাকতে হবে। শুধু অল্প কিছু অফিসারের নাম যাদেরকে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে লটারি করলেন তাতে কি হবে? তাতে ওই আমরাই হবে, তোমরাই হবে, মানে নিজেরাই হয়ে গেল। তো এই জন্য লটারি তখনই হয় ঠিক যখন যিনি লটারি আয়োজন করছেন তিনি নিরপেক্ষ থাকেন, এইটাই হচ্ছে বিষয়। তাই ওনারা তো অনেক কিছুই চাইছেন, তবে এর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, তারা আসলে এখনও একজন আরেকজনকে বা সরকারকে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন নিয়ে বিশ্বাস করেন না। এবং নির্বাচনের বেলায় প্রত্যেকেই ব্যাপারটা এরকম তৈরি করেছেন যে বিচার যাই হোক তাল গাছ আমার, আমাকেই সরকার করতে হবে, ভোট যাই হোক সরকার আমার, এরকম একটা ব্যাপার। যে কারণে আপনি দেখবেন যে তারা প্রতিনিয়ত ভোটের মধ্যে যত রকমের ম্যানিপুলেশন করা যায় সেই সব দাবি দাওয়া নিয়ে আন্দোলনে যাবেন বলছেন, হুমকি দিচ্ছেন, ঘেরাও করবেন বলছেন, এইটা করবেন সেটা করবেন বলছেন। যেখানে তারা শুরুর থেকে এই কথা বলে এসেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন নাকি তারাই একমাত্র দিয়েছেন, অন্যরা নাকি দেয় নাই, অন্যরা একেবারে 100% সমর্থন দিয়েছেন। তাহলে তাদের সমর্থিত এরকম একটা সরকারের কাজকর্ম নিয়ে তাদের এত আপত্তি কেন? আর তারা বা কেন প্রধান উপদেষ্টার বাড়িঘর ঘেরাও করতে চান, কিংবা চাপ দিতে চান, কিংবা নানান রকমভাবে আন্দোলনকে মাঠে নিয়ে যেতে চান? যে সনদে তারা স্বাক্ষর করেছেন, যে সনদ বাস্তবায়িত হওয়ার জন্য গণভোটও মঞ্জুর করা হয়েছে, এখনও কেন তাদের এত আপত্তি? এর কারণ হচ্ছে তারা কেবলমাত্র শুধু তাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু চান, অন্য কারো কোনো কিছু মানা হবে না, শুধু তাদেরটা মানতে হবে। তারা যেভাবে চান সেটাই করতে হবে। এবং এই সরকারকে তারা
নিজেরাই দুর্বল করেছেন। এরকম চাপ দিয়ে দিয়ে জিনিসপত্র আদায় করে রাস্তায় চলে গিয়ে চাপ দিয়ে সরকারকে দিয়ে সিদ্ধান্ত বের করিয়ে তারা মানুষজনকে বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার আসলে যথেষ্ট পরিমাণে শক্তিশালী না, তাদেরকে ভালো মতো চেপে ধরলে পরে তারা যে ভালো করে চাপতে পারে তার দিকে ওনারা হেলে পড়েন। তো এখনও তারা ওই ধরনের কথা বলছেন, চাপ সৃষ্টি করবেন। এখনও তারা অদ্ভুত দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন। তারা পুরো ঐকমত্য কমিশনে লোয়ার হাউসে পিয়ারের বিষয়টি না এনে নির্বাচনের কথা শোনার পরপরই তারা লোয়ার হাউসের পিয়ারের দাবি নিয়ে হাজির হয়েছেন এবং এখনও তাদের দাবি দেওয়ার শেষ হয় না। বলছেন যে আমরা কবে তাদের দাবি দেওয়া শেষ হবে? গতকালই বলেছেন যে আমরা আমাদের সেই দাবি থেকে সরিনি, আগে গণভোটের জায়গা থেকে। আগে গণভোট আয়োজন করতে চাইলে যদি সেই দাবির থেকে না সরেন, তারা তো একটা অবাস্তব দাবি করছেন। এই জন্য অবাস্তব দাবি করছেন যে কোনোভাবেই আগামীতে হাতে আছে 2 মাসের একটু বেশি সময়, এই সময়ে কোনোভাবেই আসলে গণভোট এবং নির্বাচন আলাদা আলাদা করে আয়োজন করার মতো সক্ষমতাই নাই বাংলাদেশে, এবং নির্বাচন কমিশনের এই সক্ষমতা নেই, দলগুলোরও এই সক্ষমতা নেই। তো অতএব এটা করে আমি মনে করি না কোনো কাজ হবে। কেননা ধরেন আগে হচ্ছে গণভোট, তাহলে যখন গণভোটের প্রচারণা চলবে তখনই কি রফিক ভাইয়ের মার্কাতে ভোট দিন এই স্লোগানও চলবে? তুষার ভাই, গণভোটের প্রশ্ন কি হতে পারে আসলে? আপনি বলছিলেন যে 4টা প্রশ্নের আসলে কে কোন উত্তর দেবে, কে হ্যাঁ দিবে, কোনটা না দিবে। গণভোটের প্রশ্ন তো আসলে কেমন হবে? গণভোটের প্রশ্ন সহজ হওয়া উচিত ছিল যে জুলাই সনদে উল্লেখিত সেই সকল প্রস্তাব যাতে কোনো দলের অসম্মতি নাই সেইগুলি বাস্তবায়নে কি আপনি সম্মত আছেন? শেষ। তাহলে নোট অফ ডিসেন্ট যেগুলো সেগুলো আলাদা হয়ে যেত, আর যেগুলোতে কোনো ডিসেন্ট নাই সেগুলোর উপরে জনগণ ভোট দিত, হ্যাঁ বলতো অথবা না বলতো। কিন্তু এখন কি করেছেন তারা? 4টা প্রশ্ন দিয়েছেন। এই 4টার মধ্যেও বিভেদ থাকতে পারে, যে 3টা ভালো লাগলো, একটা লাগলো না। আবার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে 30টা প্রশ্ন আছে, চতুর্থ প্রশ্নটার মধ্যে 30টার বাইরে যা যা আছে সব আছে, প্রথমটার মধ্যে আবার 30টার বাইরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিয়োগ সংক্রান্ত প্রশ্ন আছে। তো অতএব তারা কি করেছেন? তারা জুলাই সনদকে ভেঙে ভেঙে 4টা প্রশ্নে হাজির করেছেন এবং একটার মধ্যে 30টা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন। এখন জনগণ কেন সব কিছুতে হ্যাঁ বলতে বাধ্য হবে? এই 4টার জায়গায় তাহলে 8টা থাকলেই বা কি হতো, 12টা থাকলেই বা কি হতো? আসলে কোনো তফাৎ হতো না। এই 4টা প্রশ্নের জায়গায় আপনি যদি আলাদা করে 30টা প্রশ্ন লিখে দিতেন, একই তো কথা হইতো। হয় হ্যাঁ দিতে হবে, নাহলে না দিতে হবে। ওই 30টার কোনোটাতে আলাদা করে আমি না বলতে পারছি না, তার মানে আমাকে মেনে নিতেই হচ্ছে অথবা না মানতে হচ্ছে। অথচ সেইখানে মানা এবং না মানার মাঝখানে একটা জায়গা আছে, যে আমি অর্ধেক মানি অর্ধেক মানি না, অথবা আমি 75 ভাগ মানি 25 ভাগ মানি না। কিন্তু সেই সুযোগ তারা জনগণকে দিলেন না। হয় তাদেরকে হ্যাঁ বলতে হবে, নয় তাদেরকে না বলতে হবে। আবার তারা বলছেন এটা যদি না দেওয়া হয় হ্যাঁ, তাহলে স্বৈরাচার ফেরত আসবে। কিন্তু এই পুরো গণভোটের মধ্যেই ব্যাপারটাই তো এক ধরনের স্বৈরাচারিত্ব, যে জোর করে আমাদের উপরে 4টা প্রশ্ন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বললে 4টাতেই হ্যাঁ বলবি, না হলে 4টাতেই না বলবি। তো ব্যাপারটা কেমন হলো না? আপনাকে কোনো একটা চুক্তি দিয়ে বলা হইলো যে আপনি এখানে 32টা প্রস্তাব আছে, এই 32টাতে আপনি হয় হ্যাঁ বলবেন, আর না হলে কোনোটাতে আপনি আপত্তি করতে পারবেন না, তাই না? তো এটা হলো, না হলে আর আপত্তি করলে এটা বাদ। তো এইটা কি করে হয়? আমরা কি এই জুলাই সনদের সবকিছু বাদ দিয়ে দিতে প্রস্তুত আছি? জনগণ যদি কালকে না বলে দেয় এটাতে, তাহলে কি তারা সব ফেলে দিবেন? এই জুলাই সনদ থেকে ভালো কিছু নাই? অনেক ভালো কিছু আছে। সেই ভালো জিনিসগুলি বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের হাতে কেন ছাড়ছেন না? যেটা একটু আগে আজিজ ভাই বলেছিলেন, আমার এটাই বক্তব্য। জি, আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আসলে এই যে প্রশ্ন নিয়ে এখনো কিন্তু চূড়ান্ত হয়নি, কি হবে, কোন প্রশ্ন হবে, কোন প্রশ্নের ভিত্তিতে। একটু তুষার ভাইয়ের কথা আর একটু খোলাসা করি। 84টা সংসদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই 84টা প্রস্তাবে যেটা বলা হয়েছে, প্রায় সংবিধানের 2/3 এটার ভিতরে আছে, মানে সংশোধন হয়ে সংস্কার হয়ে যাবে। তো এখন আপনি এই 84টা প্রস্তাব, সংস্কার প্রস্তাব, এই 4টের ভিতরে আছে, 4টে প্রশ্নের ভিতরে আছে। এর ভিতরে নোট অফ ডিসেন্টও আছে, অর্থাৎ সংবিধানের সাথে যেগুলো সাংঘর্ষিক, বিএনপির পক্ষ থেকে এবং বাম দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এটা সংসদে হবে। হ্যাঁ, কারণ এটার তো সাংবিধানিক সরকার, তাদের তো সংবিধান সংস্কার একটেরই নাই। কিন্তু শেষ দাবি ছিল ফ্যাসিবাদের পতন চাই, তার মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম করার জন্য যেটুকু সংস্কার দরকার, একটা নিরপেক্ষ নির্বাচন, সেটা এনশোর করা উচিত ছিল। এখন ধরেন এই 84টা প্রস্তাব যেখানে আছে, নোট অফ ডিসেন্ট সহ, তখন আমিও তো ভোটার, আমি তো না দিতে বাধ্য হব। কারণ আমি হ্যাঁ দিতে গিয়ে
অন্যায় কাজ অর্থাৎ সংবিধান বিরোধী কাজ তো করব না, আমি আইন বিরোধী কাজ তো করব না। আমার বক্তব্য তুষার ভাইয়ের কথার সাথে আমি 101 ভাগ একমত, যে যেগুলো সবাই একমত হয়েছিল সেটাতে সনদ ইয়ার হ্যাঁ না ভোট হতো, আর বাকিটা সংসদের উপর ছেড়ে দিত। তোমরা অভ্যুত্থানের শক্তি, ফেসিবাদকে তাড়াইছো, তোমরা একমত হতে পারো না কেন? বিশ্বাস নাই কেন? বিশ্বাস না থাকলে তো কিছুই হবে না। এই যে এখন নির্বাচনে আপনি যেটা বললেন, যে আমি বললাম কি যদি বললেন কেন, নির্বাচনে বিশ্বাস নাই তো এদের ভিতরে, বিশ্বাস নাই। ক্ষমতার অংশ কে কত বেশি নেবে বা ক্ষমতায় যাবে, এটা এখন প্রধান লড়াই হয়ে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা বা ফেসিবাদ ফিরে আসতে পারে এইসব চিন্তা কাজ করতেছে না, আগে ক্ষমতায় যাব। এইটা তো এই প্রতিযোগিতায় আমি যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যে অবস্থা, প্রায় 4500 সেন্টার আছে। আপনি কতটা, আপনার পুলিশ আছে, আপনার আর্মি এত আছে। ধরেন ওখানে বলা হয়েছে, জামাত বলছে 4টে করে আর্মি দেওয়া লাগবে এক একটা সেন্টারে। এত আর্মি আছে কইলে তো হবে না, তা আর্মি তো বিদেশ থেকে এক্সপোর্ট করা লাগবে, তার ইম্পোর্ট করতে হবে। গেল এখন তারপরে অভ্যুত্থানের শক্তির ভিতরে এই যে গাছে কাঁঠাল গোফে তেল যদি থাকে, তাহলে যে সেন্টারে দেখবে যে ওই গাছে কাঁঠালালা জিতে যায়, তো আরেকজন ওই ব্যালট বাক্স নিয়ে পাট খেতে ধান খেতে দৌড়াবে, ঠেকাবে কে? সুতরাং এই আশঙ্কা তো আছে, উড়িয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানের শক্তি এক না হবে। আমার বক্তব্য হচ্ছে, যেখানে আপনার জুলাই সনদের উপরে যে হানা ভোট দিয়েছে, এখানে আমার কাছে মনে হয়েছে কোনো সায়েন্সের ছাত্র ওখানে নাই। কারণ শুরুর থেকে আপনি চিন্তা করেন, 30টে দল নিয়ে বসছে, 30টে দল একমত হতে হবে, এটাই তো অবৈজ্ঞানিক চিন্তা। 30টে দলের নীতি আদর্শ আলাদা, একমত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না প্রথমে, যে রাজনৈতিক দলগুলো যতটুকুতে একমত হয় ততটুকু নিয়ে আমরা নির্বাচনে যাব, বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেবো, সবাই দেখবে কোনটা হা করছে না করছে। ওইটাই ঠিক ছিল। আমাকে বিরতিতে যেতে হচ্ছে। আজিজ ভাই একটি কথা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। আজকে ডিএমপি কমিশনারও এ বিষয় নিয়ে কথা বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ে। আমি সে বিষয়ে তুষারের কাছে জানতে চাইবো, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই আবারও। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের 5 আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে। ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা আইনটা দেখেন, আমি নিজে কোনো আইন বানাইনি। আইন বানায় পার্লামেন্ট, এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দেইনি, আমার অফিসারদেরকে আমি শুধু বলেছি আইনে এই কথাটা বলা আছে। তুষার ভাই, উনি বাঁশের লাঠি দিয়ে নিরাপত্তা, প্রথমত আইনে যা বলা আছে সেটা তো আইনেরই নির্দেশ, এবং আইন প্রতিপালন করতে আইনের অধীনে যারা কাজ করেন তারা বাধ্য। তবে লিথল ফোর্স অ্যাপ্লাই করতে গেলে এক ধরনের অনুমতির প্রয়োজন হয়। আইনে এটাও বলা আছে যে কেউ যদি লিথল ফোর্স অ্যাপ্লাই করতে যান তবে উচ্চপদস্থ কর্মকর্তার অনুমতি লাগে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, অথবা এই আদেশ দেওয়ার এখতিয়ার আছে এমন কারো অনুমতি লাগে। আর যদি আপনার জীবন বিপন্ন হয়, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার সকলেরই আছে, এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার একটি দায়িত্ব সবার উপরে আছে। ফলে এই বিষয়গুলি, আমি যেহেতু আইনের লোক না, আমি যেটা সাধারণ জনগণ হিসেবে বুঝি, পুলিশের এইগুলাই করার কথা। অতএব উনি ভুল কিছু বলেন নাই। তবে এই আইনটা তো 5 আগস্টের আগেও ছিল, পরেও ছিল, মানে এই আইনটা তো কখনো রদ হয় নাই। তাহলে একই আইনে গুলি চালালে কিন্তু সবগুলি বৈধ হয়ে যাবে। তো এইটা একটা বড় প্রশ্ন, যে আসলেই কি একই আইনে কখনো গুলি অবৈধ আর কখনো গুলি বৈধ হয় কিনা।
এবং আরেকটি বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল, 5ই আগস্টের পরে কি হয়েছিল যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল, কেন এই পুলিশের মনোবল ধ্বংস হয়ে গিয়েছিল? এইটাও তো ওনাকে বলতে হবে আসলে, যদি উনি স্বচ্ছ থাকতে চান আর কি। কি এমন ঘটনার কারণে পুলিশের মনোবল হারিয়ে গিয়েছিল? তো এইটা তো আমরা জানি কেন হয়েছিল এবং সবাই জানে। এই মনোবল কি করে উদ্ধার হলো? ভুয়া মামলা গ্রহণ করে, বিভিন্ন বাড়ির সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তার নামে 5 মাস আগের হত্যা মামলা ধরিয়ে দিয়ে, এমন লোক যার নিজের বাজার করতে কষ্ট হয় সে আওয়ামী লীগকে অর্থায়ন করেছে, এরকম মামলা দিয়ে। ফলে এগুলোও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে, বুঝলেন? এবং এই প্রশ্নগুলিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাব, আমরা যখন মনোবল ফেরত আনতে চাইব, শুধু বাহিনীর মনোবল না, জনগণের মনোবলও ফিরিয়ে আনতে হবে। জনগণের মনোবল কোথায় থাকে জানেন? জনগণের মনোবল থাকে এই যে আমরা এখানে এসে কথা বলছি, হঠাৎ করে কেউ বলবে না যে এটা করা যাবে না এবং আপনি এখন বন্দী হতে হবে, এবং আমাদেরকে ধরে নিয়ে মনে করেন কোথাও নিয়ে বললে এদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আমাদের মনোবল থাকবে কেন? থাকবে না এই কারণে যে আমরা দেখেছি যে এরকম ঘটনায় যে পুলিশকে কল করেছে, পুলিশ তাকে মামলা দিয়েছে। তাহলে জনগণের মনোবল যে নষ্ট করা হয়েছে, এই মনোবল কি করে ফেরত আনা হবে? এই যে অশ্রদ্ধা তৈরি হয়েছে মানুষের মনে, এই যে সন্দেহ তৈরি হয়েছে, এটা কি করে ফেরত আসবে? যে 999 কল দিল, পুলিশ এসে তাকেই ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে, এমন এক মামলা যেটা অবিশ্বাস্য। এই মামলা কোনো এটা যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ বুঝবে। তাহলে জনগণের মনোবল যে ধ্বংস হয়ে গেল, জনগণ যে ভাবতে শুরু করলো যাদের কাছে আমি কি আশ্রয় নিব, তারা আমাকে আশ্রয় না দিয়ে বরং তারা আমার সঙ্গে এক ধরনের নিষ্ঠুর আচরণ করছেন। ফলে বিষয়টা ভাইস ভার্সা। লাঠি হাতে পাহারা দেওয়াটাও অন্যায়। আমি কেন পুলিশ থাকতে লাঠি হাতে ঘর পাহারা দিব? না, বলছে পুলিশ আবার পাহারা কেন দেবে না, পুলিশ আপনাদেরকে থাকতে দিতে হবে। কেন পুলিশ না দিতে হবে, এই কথাটা কেন? তার মানে হচ্ছে সেখানে কোনো একটা ঘাপলা আছে, দেওয়ার সম্ভাবনা তৈরি হতে হবে। এবং কি কারণে? রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ চিন্তিত থাকবেন, বয়োজ্যেষ্ঠ লোক চিন্তিত থাকবেন যে কখন কে কোথায় মবের শিকার হবেন। এটাই বা কেন হবে পুলিশ থাকতে? পুলিশ থাকতে এরকম কেন হবে যে পুলিশকে কল করলে যে কল করেছে তাকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দিচ্ছে? এইটাই বা পুলিশ থাকতে কেন হবে? সব কিছুকে ঠিক করতে হবে। এটা এরকম না যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হয়ে গিয়েছে, কিন্তু আপনি বলছেন না আমার মাথাটা তো ঠিক আছে, এবং মাথায় যেহেতু বিশ্বাস আছে তাই কিডনি নষ্ট হইলে অসুবিধা কি? কিন্তু কিডনি নষ্ট হলে কিন্তু আপনি খতম। হ্যাঁ, লিভার নষ্ট হলে আপনি খতম। কিন্তু আপনি যদি বলেন না আমার ব্রেইন ভালো আছে, তাহলে হবে না। ব্রেইনটাকে ঠিক রাখতে গেলে কিডনি, লিভার, হার্ট, লাংস এগুলোকেও ঠিক রাখতে হবে। এবং এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিবেচনা না করে শুধুমাত্র মাথা বাঁচিয়ে রাখার ব্যাপারটা আছে না, আপনাদেরকে একটা কৌতুক বলি, এটা বলে আমি আজিজ ভাইয়ের কাছে চলে যাই। এক লোক সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। তো সর্পদংশনে মৃত্যু হয়েছে, একেবারে কপালের মাঝখানে সর্পদংশন করেছে। তো একজন এসে বলছে আহা, চোখ দুটা বেঁচে গিয়েছে। তো এই বক্তব্যটা ওইরকম আর কি, যে সবকিছুর 12টা বেজে আছে, কিন্তু শুধু একটা পক্ষের মনোবল, এইভাবে মনোবল ফিরে না। এটা মনে রাখতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আমাদের ইজ্জত রক্ষা করেন, আমাদের জানমাল রক্ষা করেন, আমরাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইজ্জত, তাদের সম্মান, তাদের যে অধিকার, তাদের যে নিরাপত্তা, এটা আমরা বিধান করি। আমরা দুই পক্ষ মিলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষিত হয়, কোনো একটা পক্ষ আইন শৃঙ্খলা রক্ষা করে না। জি, তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম আমরা। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই এই পর্যায়ে। আমরা জানি যে এখনো পর্যন্ত জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, কিন্তু একটা দাবি আছে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য একটা দাবি আছে। আপনি কি মনে করেন আসলে কি শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি বা 14 দল যারা আছে তারা কি নির্বাচনের সুযোগ পাবে নাকি? আমি প্রথম কথা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে কোনো দল আর একটা দল নিষিদ্ধ করুক, এই দাবি করুক, আমি মনে করি এইটি অগণতান্ত্রিক দাবি। আপনার রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে। উদাহরণস্বরূপ বলি, 5ই আগস্টে পরিবর্তন হলো। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমরা দেখছি যে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বা একটি তালিকা আছে, সেখানে কিন্তু আমরা জাতীয় পার্টির বা 14 দলের কাউকে দেখিনি সেই তালিকায়। আচ্ছা শোনেন, আমি আমাদের প্রেস ক্লাবে ছাত্ররা আগে আসলো, বৈষম্য বিরোধী ছাত্র কয়েকজন আসলো, তাদের তো নাম ধরিয়ে দেওয়া হয়েছে।
বলা হয়েছে ফেসিবাদের দোসর, মেম্বারশিপ চলে গেছে। বলেন, একটা গণতন্ত্র ফলো করা হয়েছে? না, এই তালিকাটা কে করেছিল আসলে? দিয়ে গেছে, নাম দিছে, সাইন করে দিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ওরাও বেকুব, যারা নাম সাপ্লাই দিয়েছে ওরাও বেকুব। আরে ডক্টর মোহাম্মদ রাজ্জাক কৃষিমন্ত্রী ছিল, সে এখন জেলখানায়। তার তো কৃষিবিদ ইনস্টিটিউটে তার সমিতিতে মেম্বারশিপ আছে, প্রেস ক্লাব মেম্বারশিপ নাই। তারপরে আবার দেখেন প্রায় 200-র মতো সাংবাদিক গ্রেপ্তার আছে। যদি কেউ ফৌজদারি অপরাধ করে, কেউ যদি চুরি করে, তার বিচার হোক। জি, কিন্তু তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। এটা বিশ্বাসযোগ্য? তাদের কোনো হিয়ারিং হচ্ছে না, জেলে পুড়ে আছে। তাহলে আপনি বলেন, আমরা তো 3 জন সাংবাদিক, আমরা কি কথা বলতে ভয় পাবো না যে আমাকে ধরে নিয়ে খুনের মামলা দিয়ে থুয়ে দিবে? এই জায়গায় 2 দিন আগে 32 নম্বর দিয়ে হেঁটে একটা মহিলা যেতে নিয়েছে, তারা ধরছে, আছে আর গ্রেপ্তার করছে। অত দূর পর্যন্ত মানলাম, তারা খুনের মামলা দিয়ে দিছে। বলেন, এই যে অরাজকতা, এটাকে বলা অরাজকতা। দেশে কিন্তু এই জন্যই বিশৃঙ্খলা তৈরি হয়। তো এই জন্য আপনি যেটা বললেন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা আছে, ওয়েট করেন। মামলায় যদি রায় হয়, যুক্তি হয়, তারা আপিল করবে, থাকবে, নিয়ম অনুযায়ী হতে পারে। ধরেন 5ই আগস্টের পরে এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। হ্যাঁ, ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সম্মানিত রাখার জন্য। এই সংবিধানে আছে 3 মাসের ভিতরে জাতীয় নির্বাচন, পার্লামেন্ট না থাকলে 3 মাসের নির্বাচন, কোনো কারণ থাকলে 6 মাসের নির্বাচন। যদি আপনি 6 মাসের ভিতরেও নির্বাচন দিতেন, আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতো, জাতীয় পার্টি পার্টিসিপেট করতো, কয়টা সিট পেত? তখন যে হেড টু হেড অবস্থায় ছিল, আওয়ামী লীগ সিট পাইতো না, ভোট পাইতো না। তারা হয়তো 15 নাই 20টা সিট পাইতো। এখন তো আপনি আমাদের বাংলাদেশে বিশেষ করে যে অপ্রেসড, তার পপুলারিটি বাড়ে। যতই অস্বীকার করেন না কেন, আওয়ামী লীগের প্রতি সিম্পেথি বেড়েছে এবং এই সরকারের আচরণে বেড়েছে। এখন হুটহাট করে কেস করে দিলেন, এখন 1.5 বছর পরে এসে নিষিদ্ধ করবেন, এটা কিন্তু বুমেরাং হতে পারে। এটা অবশ্যই কোনো না কোনো ফর্মে এটার প্রতিবাদ হবে। কারণ এখন যে ধরেন ট্রাইব্যুনাল যে করছে, আপনি নিজেকে বুকে হাত দিয়ে বলেন যুদ্ধাপরাধীর বিচার চাই 71-এর, কিন্তু যেভাবে ট্রাইব্যুনাল করে বিচার করা হয়েছে, মানুষের কিন্তু আস্থা পায় নাই, নিরপেক্ষ মনে করে নাই। কারণ আমি একটা টেলিভিশনে ভুল করে গেছি, বলা হয়েছে, আমি প্রশ্ন করছি, প্রত্যেকটা লোকের বিরুদ্ধে কমন কেস ছিল যে রেপ করেছে সে, অথচ এই যাদেরকে রেপ করছে একটা মহিলা মারা যায় নাই, সব রাস্তার থেকে ধরে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে। তো বিচারের প্রতি বিশ্বাস থাকবে কেন? আমার কথা হচ্ছে একটাই, যে যদি নিষিদ্ধ করেন তাহলে আপনি পলিটিক্যালি তো ফাইট করতে পারতেন, এটা বুঝলেন না কেন? সরকার আছেন কেন? অর্থাৎ এই সরকার কখন শুরু করতে হবে, কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা বোঝেই না। নির্বাচন নিয়ে এখন কথা, কেন ধোঁয়াশা? আপনি বলেন, একটা প্রশাসন ক্যাডার আছে আর 25টা ক্যাডার বাইরে আছে। আপনি ওখান থেকে বাছাই করে নিয়ে 7 দিনের ট্রেনিং দিলে আপনি ডিসি পাইতেন না? আপনি প্রশাসন ক্যাডার সেই আগের আমলের মতো করে প্রশাসন ক্যাডারের বেসে আপনার সবগুলোকে ডিসি বানাইছেন। এখন তারা নির্বাচনে থাকবে। এখন ইলেকশন কমিশনের তো অত অফিসার নাই, আর অফিসার থাকলেও তাদের তখন রিটার্নিং অফিসার মানবেন, প্রশাসনের লোক কথাও শুনবে না, এটি স্বাভাবিক, শুনবে না। সুতরাং সব জায়গায় তো ভেজাল তৈরি করছেন। আপনাকে মনে করতে হতো যে একটি সরকার 15 বছর একটানা ক্ষমতায় ছিল, দিনে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে, জোর করে ভোট হয়েছে, ভোট হয় নাই, অর্থাৎ সব প্রশাসন অর্গানাইজেশন সব এলোমেলো করে ফেলছে। আপনি গোছাবেন না আগে প্রথমে? আপনাদের রাস্তায় আসার সময় কোনো মেরামত কাজ নেই, কোনো হাইওয়ে থেকে শুরু করে কোনো জায়গায় সংস্কার কাজ নেই, সব পড়ে আছে। সারা দেশে ব্যবসা নাই, কিছু নাই। আপনি বলেন যে অস্বস্তি, আপনার যতই বলেন প্রতিবাদ কিন্তু এখান থেকেও আসে। পেটে ভাত নাই, কোনো আইন আমার কাছে প্রধান না, আমার পেটে খাবার নেই। তো আপনি ইলেকশন দিবেন, দেশটাকে এইভাবে অগোছালোভাবে ইলেকশন দিবেন, সেই ইলেকশন হবে, এই ইলেকশন শান্তিপূর্ণভাবে সবাই করবে, এটা ভাবেন কি করে আপনি? আমার তো মনে হয় এই জন্যই ধোঁয়াশা এখনো আছে।
ইলেকশন হয় কিনা। ফখরুল ইসলাম আলমগীর কালকেও কইছে যে ইলেকশন হয়তো হবে, তবে আমরা ইলেকশনে যাইতে চাই, মানে একটু কি ভাষা মনে নেই আর কি। আমি তুষার ভাইয়ের কাছে আসতেছি এই পর্যায়ে। আমরা আজকেই এই বিষয়টি দেখেছি যে 13 লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়। জাতিসংঘে বাংলাদেশ তার বক্তব্য দিয়েছে। এখনও আমরা কেন ভার বহন করছি? আমাদের তো বলা হয়েছিল যে আসলে রোহিঙ্গারা ফেরত যাবে, একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছিল। আমরা এখনো পর্যন্ত সেই কাজটি করতে পারিনি। অসমর্থিত অথবা সমর্থিত সূত্রে একটি সংবাদ আছে, সেটি হচ্ছে যে সেই যে আগামী বছর কোরবানির ঈদে ঈদের নামাজ পড়বার কথা জাতিসংঘের মহাসচিবকে সহ আরাকানে, তার মধ্যে কিন্তু আরো প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। ফলে 13 লাখ রোহিঙ্গার ভার বহন করা সম্ভব না, এটা 10 লাখও সম্ভব না, 5 লাখও সম্ভব না। আমাদের পক্ষে এইভাবে শরণার্থী কিংবা উদ্বাস্তুর ভার বহন করা সম্ভব কখনোই ছিল না। বাংলাদেশ কি একটা অর্থে, সামর্থ্যে, খাদ্যে, সব দিক থেকে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ? মোটেও না। আমরা প্রচুর খাবার আমদানি করি এখনো। শুধুমাত্র আমরা আমাদের বেসিক ফুড, মূল খাবারটা আমরা এইখানে ফলাই, যেটা দিয়ে আমরা বলি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই নাই। আমরা চাল উৎপাদনে কিংবা ধরেন কিছু সবজি উৎপাদনে, এইসব জায়গাতে আমরা, মাছ উৎপাদনে, সবজি মাছ, ডিম, চাল আমাদের আনতে হয়, ডিম, এইসব ক্ষেত্রে চাল আনতে হয়, কিন্তু আমরা যে পরিমাণ চাল উৎপাদন করি তাতে আমাদের হয়ে যায়। কিন্তু চাল আনতে হয় যে সরু চাল আনতে হয়, তাছাড়া কিছু চাল আনতে হয়, এটা হচ্ছে নিরাপত্তা রিজার্ভ হিসেবে, মানে কিছু চাল সবসময় মজুদ রাখতে হয় নিরাপত্তা মজুদ হিসেবে। কিন্তু এই যে আমাদেরকে বলা হয়েছিল যে গুতেরে এবং অন্য আরো ব্যক্তিবর্গ ঈদের জামাত করবেন আগামী বছর, তো এইটা তাহলে কেন বলা হয়েছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি এখন গিয়ে আমরা বলি 13 লাখের ভার আর বহন করতে পারছি না, তো তখন কি 11.5 লাখের ভার বহন করা যাচ্ছিল? এই যে পুরো প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমাদের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই বোঝাটি সমাদরে গ্রহণ করেছিলেন আগের সরকার। এবং আগের সরকারের প্রধানমন্ত্রীর একটা অত্যন্ত ভেতরে ভেতরে একটা চেষ্টা ছিল উনি আন্তর্জাতিক মহত্ব অর্জন করবেন। এই জন্য আওয়ামী লীগ দেখবেন গার্ডিয়ান পত্রিকার একটা রিপোর্টকে, এক রিপোর্টারের বক্তব্যকে প্রায় তাদের স্লোগানে পরিণত করেছিল, হ্যাঁ, মানবতার মা। এটা কিন্তু একটা গার্ডিয়ানের রিপোর্ট। এই গার্ডিয়ান কিন্তু বহু সময় গালিগালাজে করেছে, ওইটাকে তারা নেয় নাই, কিন্তু নিয়েছে হচ্ছে যেটা পক্ষে যায় সেটা। এবং এই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার সময় আমার মতো কিছু ব্যক্তি বলেছিল যে এটা আমাদের উপরে বিরাট বোঝা হবে। এটা কিন্তু শুধুমাত্র মানুষের বোঝা না, এটা কিন্তু আমাদের পুরো অর্থনীতির উপরে বোঝা। কিভাবে? আমি 3-4টা উদাহরণ দেই। এক হচ্ছে, আপনি যদি এখন কক্সবাজারে যান তাহলে দেখবেন সেইখানে গাড়ির ভাড়া থেকে শুরু করে সবকিছু অতি উচ্চ মূল্য। কেন? কারণ রোহিঙ্গাদেরকে ঘিরে প্রচুর আন্তর্জাতিক এনজিও সেখানে কাজ করে, এটা তাদের ব্রেড অ্যান্ড বাটার, এটা তাদের রুটি, এবং তারা ওইখানে এসে ডলারে ভাড়া করে এই সমস্ত গাড়ি বলেন, হোটেল বলেন, সব কিছু। ফলে কক্সবাজারে একসময় পিক অফ পিক সিজন ছিল। পৃথিবীর সমস্ত জায়গাতে পিক অফ পিক থাকে। ট্যুরিস্ট, দরিদ্র যারা, একটু কম পয়সা যারা, তারা সেখানে অফ পিকে যান, বর্ষাকালে যান, যখন ঝড় বৃষ্টি হয় সেই সময় যান। এখন কিন্তু কক্সবাজারে পিক অফ পিক নাই। কেন? সবসময় পিক। কেন? কারণ এই যে আমাদের মানবতার আব্বুরা, বিদেশ থেকে যারা আসেন আর কি, তারা ওইখানে হোটেল ভাড়া করে, অফিস করে তারা এই রোহিঙ্গা উদ্ধার করছেন। ওইখানে যেহেতু তারা খাদ্য সহায়তা এবং বাসস্থান পায়, বাসস্থানে ভাড়া দিতে হয় না, এবং খাদ্য সহায়তা পায়, লেখাপড়াও ফ্রি পায়, স্বাস্থ্যসেবাও পায়। ফলে এরা কি করেন জানেন? এরা এলাকাতে কায়িক শ্রম বিক্রি করে। আমাদের একজন বাংলাদেশি কায়িক শ্রমিক দিনমজুর যদি 900 টাকা চায় সারাদিনে, এরা 500 টাকায় রাজি হয়ে যায়। কারণ এর তো খাওয়ার খরচ নাই, থাকার খরচ নাই, বিদ্যুতের খরচ নাই, গ্যাসের খরচ নাই, ট্যাক্স দেয় না, তাই না, কিছুই করে না, মানে কিচ্ছু করতে হয় না তাদের। এই যে 500 টাকা তারা কাজটা করে দিচ্ছেন, এই কারণে আমাদের চট্টগ্রামে বলে যে যারা দিনমজুর, এবং কিছু দিনমজুর আছেন ঘরে বসেই কাজ করেন, মানে ঘরে থাকেন, খান, কাজটা করে দিয়ে চলে যান, গরবা বলে এদেরকে। এরা সব এখন আর কাজ পাচ্ছে না। আমি নাম উল্লেখ করব না,
কিন্তু বান্দরবান এবং ওই এলাকাতে, কক্সবাজার এলাকাতে পাহাড়ে প্রচুর চাষ হয় লিজ নিয়ে। এই চাষগুলিতে যারা এখন সহায়তা করেন বাঙালি লিজ গ্রহীতাদেরকে অথবা পাহাড়ি লিজ গ্রহীতাদেরকে, এরা রোহিঙ্গা, এরা ওখানে থাকেন। ওখানে চা বাগান আছে, সেই চা বাগানের মধ্যে রোহিঙ্গারা কাজ করেন। আমাদের সাধারণ শ্রমিক সেখানে কাজ পায় না। কি কারণে? কারণ রোহিঙ্গারা কাজটা করে দিচ্ছেন। এবং এই গত কয়েক বছর বাংলাদেশে অতি সংক্রামক ব্যাধি এইডসের নতুন কেস কোথায় আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বেশি, এইটা আপনারা ঘেঁটে দেখবেন। এটা জানেন সবাই, সবাই জানে না, কিন্তু আচ্ছা জানলে তো ভালো। তাহলে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, আমরা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি আছে, শুধু এইডস না, অন্যান্য যৌনবাহিত রোগ যেগুলি যৌন রোগ সেগুলিতে আছি। এবং সেইখানে অবৈধ ব্যবসা, যেখানে অস্ত্র, ঔষধ, বিশেষ করে ইয়াবা এবং অন্যান্য ড্রাগ চোরাচালানি, সেগুলোর একটা নেক্সাস তৈরি হয়েছে। ফলে এই যে আমরা আইনগত ঝুঁকি, স্বাস্থ্যগত ঝুঁকি, নিরাপত্তাগত ঝুঁকি, শ্রমিকদের যে বাজার, শ্রমবাজারের উপরে ঝুঁকি, এবং আপনাদের কি মনে আছে কি না, কিছু কিছু উদ্বাস্তু এসে এইখানে বিভিন্ন জায়গাতে অন্যদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে থাকতে শুরু করেছিল এবং তারা ওই জায়গা থেকে যেতে চায় না। আপনার মনে আছে আগের সরকার একটা দ্বীপ রেডি করেছিল, পাসপোর্টও তারা ব্যবহার করেছে, আমাদের পাসপোর্ট তো ব্যবহার হয়েছেই। এবং এক পর্যায়ে বিদেশি দেশ আমাদেরকে চাপ দিয়েছে অন্তত 3 লক্ষ পাসপোর্ট ইস্যু করার জন্য রোহিঙ্গাদেরকে। সৌদি আরব এটা আমাদেরকে বলেছিল, 3 লক্ষ পাসপোর্ট ইস্যু করতে বলেছিল। আমাদের মানুষ সেখানে যাবে, সৌদি আরবের চাকরির বাজার তো আমাদের জন্য, সেই বাজারের মধ্যে তারা প্রবেশ করেছে, এখন আমাদেরকে পাসপোর্ট দিতে হচ্ছে তাদেরকে। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এটা কি আমাদের জন্য খুব সুখকর? এটা আমাদের জন্য সুখকর না। শুধু মানবতার দোহাই দিয়ে আমাদের উপর এটা চাপিয়ে দিয়ে একসময় যে টাকা দেওয়া হতো পার হেড, সেটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। এই গত গুতেরে যখন এসেছিলেন সেই সময় এটা অর্ধেক হয়ে গেছে এই এই টাকার সরবরাহটা। এবং শুধু তাই না, আপনাদের মনে আছে আমাদের গরিবের বন্ধু এরদোয়ান সাহেব, ওনার স্ত্রী আসা যাওয়া করতেন খুব, কি সহায়তা আমরা পেয়েছি আসলে। ওনারা কেউ কি 500, 1000, 2000 রোহিঙ্গাকে তাদের দেশে নিয়েছেন? কোথাও তাদেরকে চাকরি প্রোভাইড করেছেন? কোনো দেশ তাদের জন্য খানিকটা জায়গা কিংবা অন্য কিছু দিয়েছেন? সিরিয়ান উদ্বাস্তুরা ইউরোপে যেতে পেরেছে, লেবানিজ উদ্বাস্তুরা ইউরোপে যেতে পেরেছে, তাই না? পূর্ব ইউরোপের উদ্বাস্তুরা পশ্চিম ইউরোপে ঢুকতে পেরেছে। আমাদের রোহিঙ্গাদেরকে কি আর কেউ জায়গা দিয়েছে? তাহলে এই প্রশ্নগুলি করতে হবে। শুধু এই যে আগামী বছর কোরবানির ঈদের সময়, এখন তো আমরা বুঝতেই পারছি নির্বাচন হয়ে গেলে কোরবানির ঈদের সময় তো কেউ যাবে না এখানে নামাজ পড়তে, তাই না? জি আজিজ ভাই, সম্ভব নয় ভার বহন করা, তাহলে কি হবে? ভার বহন করতে পারছেন না, আপনি এখন কি করবেন? এটা তুষার ভাই খুব ভিভিড ডেসক্রিপশন দিছে। আমি এর সাথে বলি যে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির ভিতরে আছে। ওই অঞ্চলটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনিতেই একটা প্ল্যান আছে, কার প্ল্যান বলবো না, আমাদের 3 হিল ডিস্ট্রিক্ট, আরাকান, তিব্বত, মিজোরাম, এটা নিয়ে একটা আলাদা রাষ্ট্র হওয়ার কথা। সেই ঝুঁকিতে কিন্তু আমরা ফেলেছি। আমি বলবো যে থ্যাঙ্কস, যে প্রেসিডেন্ট জিয়ার সময় কিন্তু কিছু আরাকান রোহিঙ্গা এসেছিল, তখন কিন্তু সে কিন্তু মিলিটারি কায়দায় এটা সলভ করেছে। অর্থাৎ বলা হয়েছিল আপনারা যদি ফেরত নেন আমরা ট্রেনিং দিয়ে আপনাদের দেশে পাঠিয়ে দেব, বাস নিয়ে গেছে। বেগম খালেদাদের সময় আসছে, একই প্রসেসে তাদেরকে ফিরিয়ে দিছে। কিন্তু এইবারে কিন্তু এই যে তুষার ভাই বলল, আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমরা শেল্টার দিছি। আবার আমাদের দেশে ইসলামপন্থীরা কিন্তু সবাই বলছে মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া উচিত। তারা আমাদের দেশের সমস্যা কিন্তু ভাবলেন, খেয়াল করে দেখেন, তখন কিন্তু সবাই সমর্থন দিয়েছে। আবার ওই সুযোগে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। ঢুকতে দিয়ে দেখেন ওই কক্সবাজার পুরা বেলটার নিয়ন্ত্রণ আর নাই বাংলাদেশ। সুতরাং আমি এই জন্যই বলছি যে এটা, আর এখানে যতই বলেন যে অনেক দেশ থেকে শিফট হয়েছে, অনেকেই আসে এখানে সাহায্য করতে হয়, ইউনিসেফকে তো বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, এইরকম যদি না থাকে শিবির, ওদের কই কাজ করবে, কই বিনিয়োগ করবে? এই জন্য কেউ নেয় না, এদেরকে কেউ নেয় না, আমাদের এখানেই রাখবে। এবং আমরা 18 কোটি জনগণের দেশ, আমরা কিন্তু ভয়ঙ্কর সংকটের মধ্যে এদেরকে নেব। কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, সেই কথাটি বলা হয়েছে। আমি শেষ করব তুষার ভাইকে দিয়ে। আজকে একটি খুব ভালো একটি খবর আমরা দেখেছি, ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তার মধ্যে দিয়ে মুশফিকুর রহিমের একটা অর্জন আমরা দেখেছি, যে
শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহমান, এটি আমাদের জন্য এটা গর্বের। অবশ্যই মুশফিককে অভিনন্দন জানাতে হবে, কেননা দীর্ঘদিন ধরে ফর্ম ধরে রেখে এইভাবে ব্যাটিং করতে পারা এটা খুব সহজ ব্যাপার না। 100টি টেস্ট তিনি খেলেছেন, এটাও সহজ নয়, এবং ইতিহাসে এরকম ব্যাটসম্যান খুব কমই আছেন মাত্র যারা 11তম ব্যাটসম্যান যে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। তো এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমরা তৈরি করতে পেরেছিলাম। সাকিব আল হাসান, মুশফিক, মাশরাফি, তামিম ইকবাল সহ আরও যারা আমাদের বোলার, মুস্তাফিজ, আমাদের তাসকিন, আমাদের এখানে কিন্তু একদম আন্তর্জাতিক মানের আমরা খেলোয়াড় তৈরি করতে পেরেছি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, এবং মুশফিক আমাদের সে আস্থার প্রতিদান দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ভালো খেলছেন। আমি আশা করি মুশফিক সুস্বাস্থ্যে থাকবেন, আরও কিছুদিন ভালো খেলবেন, কেননা এখন যে বয়সে এসে তিনি পৌঁছেছেন, এখন খেলা থেকে সরে যাওয়ার সময় চলে এসেছে। তো আশা করছি যে মুশফিক এই ফর্ম বজায় রাখবেন, যে কতদিন দলে থাকবেন এই ফর্ম এবং এই পারফরমেন্স বজায় রেখে সম্মানের সঙ্গে। আমি আরেকজনের নাম ভুলে গেছি, মাহমুদুল্লাহ রিয়াদ। এই যে খেলোয়াড়দেরকে আমরা তৈরি করেছিলাম, এরা কিন্তু আসলে অসাধারণ খেলোয়াড়। আমি বলবো যে এটা আমাদের জন্য আনন্দের, গর্বের যে আমরা বিশ্ব ক্রিকেটের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে নানানভাবে আমরা নাম লিখেছি। লর্ডসের সেঞ্চুরি বলেন, ওয়ানডে, টি20 এবং টেস্ট সব ফরম্যাটে সেরা পজিশনটি দীর্ঘদিন ধরে রাখা বলেন, আমাদের দল হোম অ্যান্ড অ্যাওয়েতে বিভিন্ন পরাশক্তিকে পরাজিত করে বলেন, মানে ক্রিকেট পরাশক্তিকে। এবং একই সঙ্গে আমাদের দল ভালো খেলার ফলে আমরা বুঝতে পেরেছি যে ক্রিকেটের আম্পায়ারিং কতটা বিতর্কিত হতে পারে, এবং ক্রিকেটের মোড়ল দেশগুলি কিভাবে আমাদের মতো দেশগুলিকে ছোট করে, এই সব কিছু বুঝতে পেরেছি। কিন্তু একই সঙ্গে দুঃখের সঙ্গে আমি বলবো যে আমাদের এই বড় বড় খেলোয়াড়রা সম্মানের সঙ্গে রিটায়ারমেন্ট পান না। আমরা কখনো দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানিয়ে পুরো স্টেডিয়াম একসঙ্গে কেঁদে অথবা হেসে তাদেরকে বিদায় জানাতে পারি না। এখনো পর্যন্ত আমি এই ক্রিকেট টিমের কাউকে সম্মানের সঙ্গে বিদায় নিতে, মাঠ থেকে বিদায় নিতে পারেন নাই, সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন নাই। আমি মনে করি যে অসাধারণ সম্মানের ভিতর দিয়ে এদেরকে বিদায় দেওয়াটা আমাদের উচিত ছিল। আমরা যে একটা অকৃতজ্ঞ জাতি, আমরা যে আমাদের প্রতি কারো অবদানকে স্বীকৃতি জানাতে চাই না, আমাদের হৃদয়ে যে অত্যন্ত ক্ষুদ্রতা এবং নীচতা, এইটা থেকে বের হয়ে আসার খুবই দরকার। আমি আশা করি শুধু মুশফিক না, আমাদের বড় খেলোয়াড়দেরকে আমরা সসম্মানে আমাদের মাঠ থেকে রিটায়ার করার যে অসাধারণ অনুভূতি সেটা দিতে পারবো। আমার মনে আছে গাভাস্কার যখন রিটায়ার করেছেন, ক্রিস গেইল যখন রিটায়ার করেছেন, আমার মনে আছে যখন ব্রায়ান লারা রিটায়ার করেছেন, সচিন যখন রিটায়ার করেছেন, আমরা দেখেছি। আমরা এইরকম কেন, এই প্রশ্নটা আমি একই সঙ্গে করতে চাই। জি, আজকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। ছুটির দিনটি আপনাদের সবার ভালো কাটুক।